ওটা আমি মায়ে বানাইছে, ওটা বানানো হলো কেন গো? হ্যাঁ ওটা কিসের জন্য মায়ের ঘর নাই দিচ্ছি দাদা বলছি ঠান্ডা হয় তখন খাবার টাবার দিতে পারবে সব। আবার ওইদিকে বললো হ্যাঁ ওইদিকে গোশালা বনে আছে, ওটা তো গরু আছে। এইটা আমি লাস্ট টাইম দেখিনি, এইটা হয়েছিল শিবের মন্দিরটা কত ওইটা হয়েছে নাকি? মন্দিরে কাজ চলছে এখন। হ্যাঁ ওটা এখন কাজ চলছে মায়ের করছে। আমি এখন যখন সত্যটাকে বুঝে গেছি বাবা মধুমিতা সব রকম দেখলাম, আমি অনেক কিছু দেখে নিলাম। আমি আর মা ভগবতী চরণে তেল লাগাচ্ছি, বাস উনি যা করবেন তাই আর কিছু ভাবা না, আর কিছু বলেও কিছু লাভ নেই। হ্যাঁ আর কি হচ্ছে ভালোই চলছে। হ্যাঁ হ্যাঁ নাই করা সব নাই ওই সম্পর্কে চলছে। তুমি এ করে দেবে থাকার জায়গা করে দেবে? নাই থাকার জায়গা খাবার জায়গা যা কিছু করতে হবে এখন। আবার জঙ্গলে ছেলেমেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে ঘাটি বসবে না, নাহলে আবার ঘাটি বসবে দিয়ে মাটি করে দেবে। আমার খুব জঙ্গলে থেকে জঙ্গলে ভয়ানক জঙ্গলে হেমেশ্বরের জঙ্গলে থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়ে আছে। না উনি তো এটাকে তৈরি করেছেন, 30 বছর আগে পুরো জঙ্গল ছিল, ফুল জঙ্গল। তৈরি আমি করি যোগী বাবার বয়স কত হলো? এখানে ঋষি বাচ্চার বামুন বটে, এই বলে যে আমি যেটা ধরে ছাড়ি না, তাই আসে এই যে এসেছে, এটাই বড় কথা। কিছু করে যায় বলবে যে বাবাজি এখানে আমরা এক রাত্রি ছিলাম। আমি যোগী বাবাকে যেটা বললাম, আজকে দেখলাম যে ওই বাড়িটা করে ফেলেছে, বাস ওইখানে চৌকি ঢুকিয়ে দাও, বাচ্চাদের নিয়ে পড়াও, রাত্রিরে থাকো, পায়খানা বাথরুম ওখানে আছে, কোনো অসুবিধা নেই। আবার ঘর হবে, আর একটা ঘর হলেই তো 50,000 টাকা উঠিয়ে দেওয়া, দেখো আমার ঘর ধরে দিচ্ছি। যোগী বাবা যেটা 50,000 করবে, অন্য লোক 1 লাখ টাকা করতে হবে না, সেটা আমি করে নেবো, আমার পয়সা লাগছে। তোমাদের ম্যানেজমেন্ট আমার ম্যানেজমেন্ট আলাদা যে। যোগী বাবা বললে না বালির ছেলেগুলো সব বালি ফেলে দেবে। না আমার কথা হয়েছে যে আমার তো কোনো পুঁজি না, আমি তো ল্যাংটা হয়ে এসেছিলাম। আর কোটি টাকা কাজ হলে কি কোটি টাকা কাজ হয়েছে কি করে? হ্যাঁ আমি তো ল্যাংটা নিয়ে এসেছিলাম, তা সেটা আমাদের ম্যানেজমেন্ট ধরতে পারবে না, এই দৈব ম্যানেজমেন্ট। আর দৈব ম্যানেজমেন্ট জানা খুব কঠিন। পুরস্কারে তোমার টাকা কামাতে পারবে, আর দৈব কীভাবে ঘটন পটেছে মহামায়া, এ বোঝা বড় খুব কঠিন। মহামায়া বলছে না মহিষাসুরকে, হ্যাঁ যে মহিষাসুর তুই আমাকে বলছি বিয়ে করবো, তো লজ্জা লাগে না? যেখানে মূত্র দুর্গন্ধ সেইটা তোর লোক। হ্যাঁ ছি 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 ছি, হ্যাঁ তো আমার হাতেই বধ হবে। বলছি দেখ তোর জন্য আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ মহিষাসুর জ্ঞানী নামে চেতাংশী, জানে যে মহিষাসুর সে বিশাল বিশ্বের অধিপতি হয়েছিল, স্বর্গ থেকেও দেবতাকে তো ভাগিয়ে দিয়েছিল।
তার বাবা রাবণও তাই। এদের জীবনগুলো আমার রামায়ণ মহাভারতের ঋষি মণি ব্রাহ্মণ আর দানব রাক্ষস এই নিয়েই তো রামায়ণ মহাভারত। তাই এখন আর তোমার ত্রেতা যুগ সত্যযুগ আজ সব চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে তখন কত বড় শক্তিধর রাজা ছিল, দানব ছিল, রাক্ষস ছিল। হ্যাঁ বাবা, ওরে তো শুধু বিদ্যা। হ্যাঁ, তা রামচন্দ্র সে জঙ্গলে এসে 12 বছর কাটিয়ে দিয়ে করেছে, হিমেশ্বরী জঙ্গলে, যেখানে রাক্ষসগুলো বাস করতো, মানুষ খেত রাক্ষসগুলো সব ভীষণ। তো এইসব বাবা, যাই হোক, তো মহিষাসুর দেবীর হাতে বধ হয়। তা জ্ঞানী নাম আমি যেতাম বুদ্ধি, আমার জ্ঞানী হলে কি হবে? আমাদের গুরু যদি বলে যে এটাই হবে, হোক উপভোগ। আজ এখানে ভোগও নাই, উপভোগও নাই। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 50টা গরু, 50টা ঠাকুর, 50-এর উপরে গোমাতার সেবা। আর গোমাতা আমাদের 33 কোটি দেবতার সেবা হতো। এক একটা গরুর 33 কোটি দেবতা, শরীর ফরীর, পুরাণ উপপুরাণ। গোমাতা থাকলে আমাদের কিছু অভাব হয় না। তো গোমাতার আশীর্বাদ আছে, আর মা ভগবতীর আশীর্বাদ আছে। কেউ না কেউ ঝোলা ভরে দিয়ে যাচ্ছে, অনেক খরচ আছে। এই হলো দৈব ম্যানেজমেন্ট। আমি মায়ের গোলাম, মা আমার মালিক। সে আমাদেরকে বুঝবে। গোলাম যদি ঠিক না থাকে তো কাজ করবে কী করে? আমাদেরকে তিনি ঠিক রেখেছেন মাস্টার। আর বড় বড় বুকনিটা ভালো নয়। বাদ যদি তোমার জিভটা যদি 32টা দাঁত আছে, তার ভেতর দাঁতটা সাবধানে জিভ কেটে যাবে। তা হাম করবো, তাম করবো, আমুক করবো, আমুক করবো, কিছু নাই। তবে আমার সেবক ভালো লাগে, ভালো মানুষ আসো, এই আমার সম্পর্ক মাঝে মাঝে আধ্যাত্মিক চর্চা হলো, জ্ঞান হলো, ধর্ম পূজা হলো, তা ঠিক আছে। জীবনে তো শেষ জীবনে তো এইটাই তো পরমাত্মাকে যারা পায় তাকেই জানো আমি কে। তা সেটা তো সে বয়স হয়ে গেছে, আসো। কিন্তু এসব কি হয়, ভ্রান্তি এসে যায়, আর এতে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় বাবা। তো মহামায়া ঘটনা ঘটেছে, এই জন্য আমি এগুলো ভালো লাগে না বাবা। আমরা জীবনে, হ্যাঁ আমি চলে যাবো তখন দেখবো। আমি তোমাদের ভারত রত্ন, আমি আধ্যাত্মিক জগতে এমন একটা আবিষ্কার করে দিয়েছি যেটা সমস্ত হিন্দু জাতিকে এখানে মাথা নত করতে হবে। তা বাবা, সেটা সবাই জানে, বিদ্যুৎ মণ্ডল, সমস্ত জ্ঞানী মণ্ডল জানে যে একটা জঙ্গলে এক বাবা কী করে দৈব শক্তিতে কী করে, কীভাবে কী করতে পারে, সবাই জানে। তা আমি তো সেই বাবা চাই নাই তো কিছু গলায় ফুলের মালা নিতে। হ্যাঁ, ও পালের কবলে সব কোথায় মিশে যাবে, আজ ভট্টাচার্যকে জানে, 10 বছর পরে কেউ জানবে না। মহাকালের কবলে সব চলে যাবে, এ নিয়ে ফটানি কিছু নয়। তা বাবা এ নয়, কিছু করে যায়, এই যে একটা জাগিয়ে দিয়ে গেছি, এই যে গড় জঙ্গলের ভেতরে জাগ্রত হয়ে গিয়া, গড় জাগ্রত হয়ে গেল। আজ আমি যখন এসেছিলাম সূর্যের আলো পৌঁছেছিল, কোনো মানুষের মুখ দেখেনি, এটা সত্য। এখানকার আদিবাসী ছাত্র সবাই জানে এটা সত্য। আমি যেদিন থেকে এসেছি থাকার জায়গা পাইনি, গাছের একটা খটর ছিল, সেই খটরে কাটিয়ে এইসব মাটির তলা থেকে পুনরুদ্ধার করে সব প্রাচীন সভ্যতাকে উদ্ধার করে আর পুনরায় প্রতিষ্ঠা করে তার ইতিহাসকে তোমাদের চোখের সামনে আজকে দেখিয়ে দিয়েছে। তা সেটা তোমাদের জ্ঞানী সমাজ আজ মানতে হয়েছে। আর ফকরি করা তো চলবে না। অনেক বছর তো ফকরি করলাম, 30 বছর, আর চলবে না। তা সেখানে বহুত জ্ঞানী গণী এখানে মাথা নত করে এখন ঝাড়ু লাগাচ্ছে যে না বাবা, এখানে তো প্রথম দুর্গাপূজা হয়েছিল পুরাণে যেটা দেখছি। এই যে কিন্তু আজ বাংলাতে সব জায়গায় দুর্গাপূজা আছে, এখানেই প্রথম শুরু। এখানে চণ্ডী রচনা হয়েছিল। এটা গীতা, যেখানে আজ তো বলছে গীতা যজ্ঞ হয়েছে, চণ্ডী যজ্ঞ করছে সব মন্ত্রীরা। আরে তোর মন্ত্রীরা চণ্ডী যজ্ঞ করছে, তো চণ্ডী কোথাও রচনা হয়েছে সেই জায়গাটাকে দেখ। গীতা তো হরিণের মাটিতে হয়েছিল, আর চণ্ডীতে তোদের এই রাজবঙ্গে অজয় নদীর তীরে এই গড় জঙ্গলে, এই গড়ে মেধা ঋষি তপভূমিতে চণ্ডী রচনা হয়েছিল। তার চণ্ডী তো রাজবাড়িতে রচনা হয় নাই। হ্যাঁ, গীতা রচনা হয়েছিল যুদ্ধক্ষেত্রে, আর চণ্ডী রচনা হয়েছিল তপভূমিতে। সে তপভূমিটা আগে যান। হ্যাঁ, বাংলাতে প্রথম দুর্গাপূজা হয়েছিল। তার সমস্ত পণ্ডিত থেকে, সমস্ত পুরাণ থেকে যার সুস্পষ্ট বর্ণন দিয়েছে। হ্যাঁ, মেধা ঋষি আশ্রম, এটা পূর্বকালের একটা মহাতপভূমি, যেখান থেকে
দুর্গা পূজায় সর্বত্র শুরু হয়েছে বাংলার দুর্গা পূজা দুলে যাচ্ছে। আজকে বাংলাতে দুর্গা পূজাটা বিখ্যাত হলো কেন? ওই যে রাজা করেছিল, হ্যাঁ, দুর্গা পূজা শুরু করেছিল মাটির প্রতিমা দিয়ে, আর তার দিকে সব রাজারা করতে লাগলো। তাহলে দুর্গা মায়ের পূজায় আদিম আদিম সাঁওতাল কিরাত জাতির ভেতরেই ছিল, এরাই পুজো করতো মায়ের। সেটা জঙ্গলেই পুজো হতো। জঙ্গলেরই পুজো, জঙ্গল থেকে মা তারপর বেরিয়ে গেল। থেকে নিয়ে গিয়ে ওটা কোন রাজা যেন ওটাকে করে? রাজা সুরত, রাজা সুরতের পূজা করার পর থেকেই, সুরাটের রাজা। হ্যাঁ, সুরত রাজা পূজা করার পর থেকেই এই পূজা সর্বত্র শুরু হলো। নাহলে আদিম কিরাত সর্বত্রের ভেতরে এই পূজাটা আবদ্ধ ছিল। মেধা ঋষি তো ব্রাহ্মণ, মেধা ঋষি জানতেন এবার মাকে সর্বত্র পূজিত হোক, সেটা চেয়েছিলেন। মনসা, তাহলে সব পূজা চাঁদ সদা করে হাত দিয়ে পূজা হলো বলে মনসা পূজা শুরু হলো সর্বত্র। এই জন্য ব্যাপারগুলো আছে। চা খাও, চা খাও। আমার টাস ফাস কিছু বানায় না, টাস বানাবার না, জন্য- ওসব বানাবার দরকার নেই। না, আমরা তিনজন মিলে একটা আমার টাস্টের ব্যাপার বলে দিয়েছে রে, ওটা ওটা অডিট করে নেবো। তিনজনের নাম দিয়ে দিয়েছি আমরা, যে আর বাক্সা ম্যামের সময় থাকবে। তিনজন আমাদের ট্রেজারি, যে আর মানে সেক্রেটারি আর প্রেসিডেন্ট দিয়েছো? হ্যাঁ, আমাদের ঘরে। মানে তোমাদের দিয়েছো ওই সাধুদের নাম? আর যত সব মেম্বার থাকবে, যদি সরকার থেকে ওরা বলছে যদি কেউ টাকা দিয়ে দিচ্ছে একটা 80 ধারে কি বলছে এটা বাই করবো, তাহলে অনেকে টাকা নিয়ে আসতে পারবে, এটা আমাকে বলছে। এখানে পড়ানো শুরু হোক। আমি যেটা চাইছি ওই চৌকি থাকুক, এ থাকুক, বাচ্চাগুলো পড়ুক। যেটা মূল দরকার কি বলতো, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার। দেখো, আমার ঘরে জরিপ আছে, হ্যাঁ, তার জন্য রাজ্য সরকারের সঙ্গে বা রাজ্য সরকার ফরেস্ট গভর্নমেন্ট তাদের সঙ্গে আমার 10 বছর মানে এখানে কিছু করতে দেয় না তারা। তারপর তারা দেখেছে যে এটা গড়ের সীমানা 100 একর জমি, 100 একর জমি। হ্যাঁ, 100 একর জমি আমার ছাড়বো না, আমার নাগা সন্ন্যাসী। হ্যাঁ, তারা জানে এটা এর সীমানা ঘেরা আছে, যেখান থেকে শালবন সেখান থেকে ফরেস্ট, এখান থেকে শালবন ছিল না, ফরেস্ট ছিল, রাজার জায়গা ছিল। এখানে ঢিপ ঢাপ বহুত আছে, সব ঘর ছিল মাটির বেশি, আর চারিদিকে তার সীমানাটা ঘেরা ছিল মেধার এসে, যেখানে যেখানে শ্যামারমা মন্দির ঘরের বাইরে, ওটা ফরেস্টের এরিয়া দিকে বলে। আমাদের জায়গার সব ঘেরা আছে। পরে সেগুন ফেগুন গাছ লাগিয়ে দিয়েছিল এখানকার জমিদারটা দখল করার জন্য, সেও মরে গেছে। এটা পড়েছিল জঙ্গলের ভেতরে, হলেও এটা ফরেস্টের ভেতরে ছিল না, সেটা বেরিয়ে গেছে, সেটা কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু কথা হচ্ছে সেটা আমরা বুঝে নেব। ওরা জানে যে আমরা বলে দিয়েছি, ওরা বলেছিল আমরা এই মন্দির করে নিয়ে আন আর বাকিগুলো ফরেস্টের মধ্যে ঢুকিয়ে দেবো না, আমাদের সীমানা পুরো 1 ইঞ্চি মাটি ছাড়বো না। আমার জরিপ করা আছে, ম্যাপ আছে, পুরো ম্যাপ আছে, আমাদের যেটা জমি সেটা আমরা নেবো। হ্যাঁ, কারণ আমাদের এখানে আমাদের এই যে মন্দির এরিয়া, তারপর আর একটা থাকবে বিদ্যালয়, আর কিছু থাকবে না। এখানে লজ হোটেল কিছু বিদ্যালয় থাকবে, এখানকার ছেলে মেয়েদের তৈরি করুক, জঙ্গলের মানুষগুলোকে তৈরি করুক। তাই একটা বিদ্যালয়, এই মেধা মানে সুমেধা, দেবী ভাগবতে বলে সুমেধা, চণ্ডীতে বলে মেধা, তা সুমেধা জ্ঞান। তা আমাদেরও সংকল্প তপস্যা করা আছে, ধীরে ধীরে এই গড়ের ভেতরে 100 একর জায়গার উপরে একটা ইউনিভার্সিটি বনে যাবে, সেটা সুমেধা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি বানানোটা টার্গেট, সেটা হয়তো আমাদের লক্ষ্য আছে। ইউনিভার্সিটি করতে পারলে, আমি যেটা বলেছি এখানে বেদ পাঠ, চণ্ডী পাঠ সব হবে, এটা নিয়ে কথা বলেছি। সব রকম এখানে বৈশিষ্ট্য কি, আমাদের সকাল সন্ধ্যা আরতি 50টা বাজনা বাজে। হ্যাঁ, এখানে সকাল সন্ধ্যা মা ভগবতী আরতি হয়, কোথাও হয় না জঙ্গলের ভেতরে, সারা পশ্চিমবাংলার ভেতরে কোথাাও আছে কিনা জানি না। আরতিটা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমাদের আরতি হয় সকাল সন্ধ্যে, মা দেখবো এখানে মায়ের ভোগ লাগে ছিল। এখানে তো এটা মেলজ ভূমি ছিল, মেলজ ভূমি বলে পুরাণ, মেলজ ভূমি বলে। রাজা সুরত এখানে এসে রাজত্ব সব ব্যাপারগুলো ছিল। তা বঙ্গ তো বাবা কাশী বেনারসের জায়গা নয়, হ্যাঁ, বা কানোর জায়গা নয়। বঙ্গ হচ্ছে একদম নদী লড়া দেশ, এখানে চণ্ডালদের বাস। এখানে কোনো দিনই মানে সভ্য জাতি আসেনি, ধীরে ধীরে সভ্য জাতিগুলো এসেছে, এরা সভ্য হতে লেগেছে। হ্যাঁ, তো রাজা লক্ষণ সেন বলন সব বাইরে থেকে এসেছে, আমাদের যত রাজা সব তো বাইরে, সব কোনো বাইরে থেকে। এখানে স্থানীয় ভেতরে কিছু কিছু আদিম অধিবাসীদের ভেতরে কিছু রাজা ছিল, হ্যাঁ ছিল। এবার স্থানীয় কিছু কিছু রাজা চন্দ্রচাঁদ ঘোষ, সামন্ত রাজা ছিল, কিছু কিছু ব্যাপারগুলো যুগ ব্যাপারগুলো ছিল। ইতিহাস অত ধরে রাখা নেই। সবচাইতে তোমাদের বাংলার ইতিহাস তেমন কিছু নাই। হ্যাঁ, বাংলার ইতিহাস ওই বঙ্কিম বাবুর, রমেশ বাবুর এই কিছু কিছু ইতিহাস তোমরা পড়ছো, যে তার ওরা কতটুকু জানে।
হ্যাঁ, এই যে এই গড় জঙ্গল, এই গড়ের মাটি খুললে নানা সভ্যতার সময় নানা রকম মানে ইট বেরোয়, পাথরের সব বিভিন্ন অলঙ্কার বেরোয়, হ্যাঁ, তারপরে আবসা পাত্র বেরোয়, পাথরে প্রদীপ বেরোয়, হ্যাঁ, তা এইসব কত আগে এই গড় যে সভ্যতার একটা উচ্চাঙ্গে ছিলেন, তার মন্দিরগুলো তার প্রমাণ দেয়। এত সূক্ষ্ম টেরাকোটার কাজ। তা এখন তো টেরাকোটার কাজ নোনা লেগে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সে ঝরে পড়ে যাবে, হ্যাঁ, কিন্তু সেই দিন হাজার হাজার বছরে সেই ইট একটা কোনাও খসে না। তা এই কোন সভ্যতা ছিল, কখন ইট বাংলাতে ঢুকেছে, কখন এখানে পাথরের কাজ বেশি, মরাম পাথর, যেখানে মরাম পাথর সেখানে অন্যরকম পাথর। ওখানে মাটি খুঁড়ে সত্যি যুগের গাজার কলকে পেয়েছে, তখন তামাকে কলকে সব তামাক খেতে, এটা সেই 70 যুগ থেকেই আছে। মনে সবাই জানে যে 70 যুগ থেকে চলে আসে, কেউ কিছু বলে না। তোমার সাথে খেলে আমাকে পুলিশ বলবে, তোমার সাথে আমি খাবোই বা কেন, হ্যাঁ, তোমাকে খেতে দেবোই বা কেন। ওনার আন্ডারে একটা বোলপুরে একটা মন্দির আছে, মানে এরকম ছোট, এতটা নয়, কবিঘে জমি আছে জানো তো, দেখো ওটা 1 বিঘের উপরে তো, হ্যাঁ, খুব ভালো জায়গায় আছে, ওখানেও পড়াশোনা চালু করে। আমার ইচ্ছে হচ্ছে সব জায়গায় পড়াবো, যে যে জায়গা আছে মন্দিরে তপমান মতো করো, আশ্রম করে পড়াও। যে মহামায়া স্থির বুদ্ধি, যার নিষ্ঠ বুদ্ধি, তিনি রক্ষা করেন, তিনি সবসময় আমাদের হাত ধরেই থাকেন। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্ব হরে দেবী নারায়ণী নমস্তে।